বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশের একজন নারী হিসেবে, সাধারণ নারী হিসেবে 4 দশক একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দান এবং তিনবারের প্রধানমন্ত্রী তিনি। এবং রুহিন হোসেন প্রিন্স ভাই একটা অভিজ্ঞতার কথাও বলছিলেন এবং বিশ্বের সম্ভবত দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। মানে খুব সহজ ছিল পথটা, মানে আপনার কাছে মনে হয়? সহজ তো ছিল না। না, সার্টেনলি এটা সহজ বললে, মানে আপনি যদি এখানে সহজ শব্দটা ব্যবহার করেন, এটা তার প্রাপ্তির সঙ্গে, তার অ্যাচিভমেন্টের সঙ্গে এবং তার লড়াই সংগ্রামের সঙ্গে আসলে সহজ শব্দটি যায় না। এটিকে যেটা বলতে হয় যে তার ইউনিক পার্সোনালিটি, রাজনৈতিক প্রজ্ঞা, মানুষ চেনার অসাধারণ ক্ষমতা এবং যোগ্য মানুষকে ঠিক যোগ্যভাবে অ্যাসার্টেন করা, পয়েন্ট আউট করা, এর যে একটা অনবদ্য গুণাবলী তার ছিল। এটা ইতিহাসে আপনি সম্রাট আকবরের ঠিক এই গুণাবলীটা ছিল। আমি আকবরের সাথে তুলনা করছি না। আকবর কিন্তু লেখাপড়া জানতেন না, লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, কিন্তু পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞানী ব্যক্তিদেরকে এনে তার রাজদরবার আলোকিত করে পৃথিবীর সবচেয়ে সেরা পুস্তকগুলো তিনি পড়তেন, মানে অন্যরা পড়তে তিনি শুনতেন, এবং সেগুলো যেন আবার ভুলে না যান, ওইগুলো নিয়ে আবার দার্শনিক আলোচনা হতো। তৎকালীন দুনিয়ার দুইজন সবচেয়ে বড় পণ্ডিত, একজনের নাম ছিল ফৈজি, আরেকজনের নাম ছিল আবুল ফজল, দুই ভাই। তারা দুজনেই কিন্তু তার মিনিস্টার ছিলেন। তো সেই দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে বেগম জিয়ার অর্থমন্ত্রী কে ছিলেন, জনাব সাইফুর রহমান। আচ্ছা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে যাকে বলা হয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এবং আমার তো মনে হয় যে ভারতবর্ষে এত ভালো অর্থনীতিবিদ, অর্থমন্ত্রী কোনো দেশের কপালে জুটে নেই আমাদের অর্থমন্ত্রী। তো তিনি, যারা একটু মেধাবী হয় তারা একটু বেয়ারা টাইপের হয়, অনেক কথাবার্তা শুনে না, বেগম জিয়ার অনেক কথা তিনি হয়তো শুনতেন না, কিন্তু একজন সাইফুর রহমানকে তিনি জীবনের শেষ সময় পর্যন্ত ধারণ করেছেন দেশের স্বার্থে। আচ্ছা, ওনার সঙ্গে কারা ছিলেন? আব্দুস সালাম তালুকদার। আজকে যারা দলের মহাসচিব আছেন, কিংবা ধরেন বিএনপি আওয়ামী লীগের যারা মহাসচিব আছেন, মানে আব্দুস সালাম তালুকদারের ব্যক্তিত্ব, তার শিক্ষা, তার মার্জিত ভাব, এটাকে যারা না দেখছেন তারা কল্পনাই করতে পারবেন না যে রাজনীতির কত উচ্চ পর্যায়ে আব্দুস সালাম তালুকদার ছিলেন। এরপর আপনি ধরুন কে এম ওবায়দুর রহমান, তার মহাসচিব, তারপরে ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এরপর আপনি ধরুন এই যে তিনি যখন 111-এর সময় এত মানুষ রেখে, আমরা কিন্তু খন্দকার দেলোয়ার সাহেবকে পাত্তা দিতাম না। আমরা মনে করতাম যে ওই যে তিনি যখন চিফ হুইপ ছিলেন, তাকে নিয়ে প্রথম আলো বিভিন্ন পত্রপত্রিকা নানা রকম নেতিবাচক খবর ছাপানোর পরে খন্দকার দেলোয়ার হোসেন, তার 2 ছেলে তপন, পবন, এদের সম্পর্কে আমাদের খুব নেতিবাচক ধারণা ছিল। কিন্তু দেখুন, তিনি জেলে যাওয়ার পর মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়ে গেলেন সেই খন্দকার দেলোয়ারকে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আজকে যে বিএনপি টিকে আছে, সেই টিকে থাকার পেছনে 111-এর সময়টাতে খন্দকার দেলোয়ারের যে নেতৃত্ব এবং ব্যক্তিত্ব যেটাকে খুঁজে পেয়েছিলেন এত মানুষের মধ্যে বেগম জিয়া। দ্বিতীয়ত আপনি চিন্তা করেন, এই যে মির্জা ফখরুল সাহেব, কে তাকে সিলেকশন করেছেন? বেগম জিয়া করেছেন। এই যে একটা 15টা বছর ধরে একটা দলের সবচেয়েতে একটা ক্রিটিক্যাল মোমেন্টে এই ভদ্রলোক যেভাবে একটা সম্ভ্রম তৈরি করে এই দলটাকে ট্রেনে নিয়ে আসছেন, সিলেকশন কে করেছেন? বেগম জিয়া করেছেন। তো তার যে, এবং এই সময় দলের ভাঙন, নানান রকম প্রচেষ্টাই, হাজারো রকম, এবং তিনি জেলে থেকে, যেমন আমার কথাই চিন্তা করেন, বেগম জিয়া উনি জেলে আছেন 2018 সালে। মির্জা ফখরুল সাহেব তার সাথে দেখা করে গেছেন। তিনি বলছেন, দেখো আমার খুব শখ রনি ইলেকশন করুক, যদি আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দেয়, সেই রনি যেন দল থেকে মনোনয়ন পেতে পারে সেই ব্যবস্থা করেন। আপনার বোঝার চেষ্টা করেন যে জেলখানাতে বসে, মানে আমাকে যে মনোনয়ন দিয়েছে জনাব তারেক রহমান সাহেব জানতেনই না। তো এই যে তার যে একটা চিন্তা, মানুষকে সিলেক্ট করার, পছন্দ করার তার যে একটা চিন্তা। 2 নম্বর হলো যে বিএনপির মধ্যে কিন্তু একটা নির্ধারণ কথা আছে, বিএনপির বাইরেও এই কথাটা বেশ প্রচলিত, যে বেগম জিয়া যদি কাউকে কথা দেন, তিনি সেই কথা উপরে অবিচল থাকেন এবং সেই কথা রাখেন। আপনাকে যদি বলতে যে আমি এটা করব বা এটা করব না, রাজনীতিবিদদের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে একমাত্র হোসেন শহীদ সরওয়ার্দী সম্পর্কে এই ন্যারেটিভটা ছিল যে উনি যা বলতেন ঠিক সেই কথাটা উনি রাখতেন।
আরও অনেক বড় বড় নেতা আমাদের দেশে আসছেন, কিন্তু দেখা গেল অনেকে কান কথা শুনতেন, অনেকে কথা থেকে ডাইভার্ট হয়ে যেতেন, রাষ্ট্র ক্ষমতায় এসছে, কিংবা ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্পর্কেও কেউ এভাবেই কথাটা বলতে পারবেন না যে উনি একবার এই কথা বলছেন, সেটা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত রেখে গেছেন। কিন্তু বেগম জিয়া সম্পর্কে এই সুন্দর একটা কথা যে উনি যদি কাউকে স্নেহ করতেন, ভালোবাসতেন, একেবারে শেষ সময়টি পর্যন্ত সেটা ধরে রেখেছেন। আপনি চিন্তা করেন তার কাজের মেয়ে রহিমার কথা চিন্তা করেন। এখন এই যে রহিমার সঙ্গে তার যে বন্ধন, এই বন্ধনটা মানে এটা যে কি একটা প্রাকৃতিক ব্যাখ্যা আছে। আমি যদি মানে সুলতান মাহমুদের একজন কাজের লোক ছিল, নাম হলো আয়াজ। খুব সহজ মনে হলেও বা না, সেই আয়াজের কথা আমার কাছে মনে হচ্ছে যে রহিমা বেশি দিন বাঁচবে না। আপনি এটা লিখে রাখেন, এই যে বেগম জিয়া যে চলে গেলেন, এই যে তার যে অবর্তমানে আপনি দেখবেন যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে রহিমা, এবং রহিমা বেশি দিন বাঁচবে না। তো আপনি চিন্তা করুন, শি ইজ এ কুইন। তো তার জায়গা থেকে একজন রহিমার সাথে কতটা বন্ধুত্ব হলে, কতটা নিবিড় সম্পর্ক হলে, মানবতার ক্ষেত্রে, মানবিকতার ক্ষেত্রে, সৌজন্যতার ক্ষেত্রে, যে একটা মেয়ে তার ঘর সংসার, পরিবার পরিজন, ছেলে মেয়ে সব কিছু বাদ দিয়ে জেলখানায় চলে যায়। এবং তার নামটিও কিন্তু নানানভাবেই সামনে এসছে। আমি বলছি যে এই যে রহিমাকে যে তিনি প্রেমের বন্ধনে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন, যে ভালোবাসার বন্ধনে রহিমা তার স্বামীকে ভুলে গেছে, তার সন্তানকে ভুলে গেছে, সংসারকে ভুলে গেছে, মুক্ত বাতাসকে ভুলে গেছে। সে মনে করেছে যে বেগম জিয়ার সাথে জেলে থাকাটাই তার জন্য উত্তম। তা আমাদের এই সমাজে তো আরো অনেক লোক আছে এইরকম নজির, কিন্তু আমি তো কাউকে এই প্রেমের বন্ধনে কাউকে মুগ্ধ করতে পারলাম।